বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে মন্ত্রীর একক ক্ষমতা বলে সকল কাজ করতে পারবেন আইনের এই ধারা অবৈধ, অসাংবিধানিক, জনবিরোধী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। কুইক রেন্টাল যেগুলো ব্যক্তি উদ্যোগে করা হয়েছে সেগুলো সরকারের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুতের উৎপাদন আরও সচল করার জন্য বলা হয়েছে। এই রায়ের ফলে সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। আইনজীবী স্বাধীন মালিক বলেন, দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করেছে আওয়ামী লীগ। এই আইনটি জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। এই ৬-২ ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে ২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু ১০০ মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। দর্শক, এই মুহূর্তে আদালতে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কুইক রেন্টালে দায় মুক্তি সংক্রান্ত রুলের উপর আদালতের রায়ের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আজকে সকালে কিন্তু কুইক রেন্টাল আইনের দেওয়া যে দায় মুক্তির যে বিষয়টি, সেটি আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আইনের ৬-২ এবং ৯ ধারা এটি আসলে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এবং এই হাইকোর্টের পরিপ্রেক্ষিতে যে রিটকারী আইনজীবী স্বাধীন মালিক, তিনি আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি আসলে জানিয়েছেন যে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের যে মন্ত্রীর যে একক ক্ষমতা বল, সেটি আসলে সকল কাজ করতে পারবে না। এই আইনের ধারা অবৈধ এবং অসাংবিধানিক এবং জনবিরোধী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এবং বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে আসলে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাটি আসলে বাতিল করা হয়েছে। এবং বিচারপতি যে ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী যে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুইক রেন্টাল যেগুলো ব্যক্তি উদ্যোগে আসলে করা হয়েছিল সেগুলো সরকারের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিদ্যুতের উৎপাদনে আরও সচল করাতেও বলা হয়েছে। এই রায়ের ফলে যে সরকার চাইলে যে এখন ওই যে বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। এছাড়াও যে আইনজীবী এবং স্বাধীন মালিক বলেছেন যে দুর্নীতির বৈধতা দিয়ে এই আইনটি করেছিলেন যে তৎকালীন যে ফ্যাসিবাদী আওয়ামী সরকার, এবং এই সরকারের জনগণের সাথে একটি প্রহসন করেছেন, যেটি আসলে সংবিধানের সাথে অত্যন্ত সাংঘর্ষিক। এবং এই সাংঘর্ষিক যেহেতু আসলে জনগণ এই রাষ্ট্রের মালিক, সেহেতু জনগণ চাইলে যে কোনো আইনের বিষয়ে প্রশ্ন তুলতে পারে। সে বিষয়টি কিন্তু আদালত বিষয়টি জানিয়েছেন এবং বলেছেন যে কুইক রেন্টালটি যেটি আসলে করা হয়েছিল তার সম্পূর্ণ অবৈধ তারা ঘোষণা করেছেন। তো আসলে উপমা, এটাই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ এলাকা থেকে সর্বশেষ খবর। উপমা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাইকোর্ট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সংস্কারের গতির উপর জাতীয় নির্বাচন নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যত কম হয় ততই দেশের জন্য ভালো। আজারবাইজানের রাজধানীর বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এইসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। এরপর এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভে 700 জনের বেশি মানুষের মৃত্যু হয়। প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে সাক্ষাৎকার প্রদান করেন ডক্টর ইউনুস। তিনি জানান, সংস্কারের পর নির্বাচন দেয়া হবে। বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপরই দেয়া হবে নির্বাচন। দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্ব নেয়ার পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে হবে। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেয়া হবে।
ডক্টর ইউনূস বলেন, এসব সংস্কারের দেশের সবাইকে এক হতে হবে, যাতে সরকার, সংসদ, নির্বাচন বিধি কেমন হবে তা সিদ্ধান্ত নেওয়া যায়। এসব কাজ খুব দ্রুত শেষ করতে হবে। তাই ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। অন্তর্বর্তীকালীন সরকার দেশে দ্রুত নির্বাচন দিতে চায় বলেও এএফপিকে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অনন্য লক্ষ্য সংস্কারের পাশাপাশি 6টি সংস্কারকে বেশ গুরুত্ব দিচ্ছেন তারা। আর নির্বাচন বিশেষজ্ঞ নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম বলেছেন, বাংলাদেশে এমন একটি নির্বাচনী ব্যবস্থা চালু করা হবে যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে, যেন যে কেউ এসে এটি ভাঙতে না পারে। বিস্তারিত আবু সাইদ অপুর বিশেষ রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একটি স্বাধীন নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠন করা হয় নির্বাচন সংস্কার কমিশন। আর সেই লক্ষ্যে একটি ওয়েব পোর্টালও খোলা হয়েছে, যাতে করে ভোটাররা তাদের মতামত জানাতে পারে বলে মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন। খুব ইন্টারেস্টিং ঘটনা এটা যে আমরা যে এত রেসপন্স পাচ্ছি এবং এত ভালো রেসপন্স পাচ্ছি, ইন দ্য সেন্স দ্যাট যে টাইপ অফ ইনপুট আমরা পাবলিকের কাছ থেকে পাচ্ছি, মানুষজন রিয়েলি জেনে বুঝে রিসার্চ করে আমাদেরকে দিচ্ছে। এবং আমরাও উই আর ভেরি হ্যাপি টু সে দ্যাট আমরা প্রতিটা এবং কমেন্টও না, মানে অ্যাকচুয়ালি লিখিত তারা তাদের ওপিনিয়ন দিচ্ছে এবং এক একটা বিভিন্ন বিষয়, এবং এগুলো প্রতিটা আমরা খুব ডিটেলসে পড়ছি। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অন্যান্য লক্ষ্যের পাশাপাশি 6টি সংস্কারকে বেশ গুরুত্ব দিচ্ছেন তারা। আমাদের প্রায় 99.99% মানে কমেন্টই একদম খুব মানে অ্যাকিউরেট এবং খুব ভালো কমেন্ট। তো সেটার বিষয়ে 6টা টপিকে আমরা মানে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। প্রথমটা হচ্ছে আপনার নির্বাচনী ব্যবস্থাপনা, যেমন সংখ্যা অনুপাতিক আর ওইটা সে ব্যাপারগুলো। দ্বিতীয়টা হচ্ছে আপনার সংবিধান এবং নির্বাচনী আইন বিষয়ক সংশোধন, সেগুলো। তারপরে 3 নম্বর আছে হচ্ছে প্রার্থী যোগ্যতা। অনেক রকম আমরা ইনফরমেশন এবং রিকোয়েস্ট পাচ্ছি। 4 নম্বরে হচ্ছে নির্বাচন কমিশনের স্বাধীনতা। 5 নম্বরে হচ্ছে ভোট কেন্দ্রের ব্যবস্থাপনা এবং ভোটদানের স্বচ্ছতা। এবং শেষ 6 নম্বরে আছে হচ্ছে আপনার সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি নির্বাচনের দিন এবং নির্বাচন মানে ফলো আপ টু দ্য ইলেকশন। এই 6টা ব্যাপারে আমরা অনেক মানে কমেন্টস পাচ্ছি। অপরদিকে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম বলেছেন, বাংলাদেশে এমন একটি নির্বাচনী ব্যবস্থা চালু করা হবে যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। আমাদের টার্গেট হচ্ছে যাতে করে বাংলাদেশে ভবিষ্যতে এমন কিছু রিকমেন্ডেশন আমরা দেব যাতে করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে কেউ কোনো দিন এটাকে ইউজ বা অ্যাবিউজ বা ব্যবহার, আমি যাই বলেন এখানে করতে না পারে। হ্যাঁ, এবং এটা এমনভাবে একটা, অর্থাৎ এই জিনিসটা একটা সিস্টেম, একটা প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়িয়ে যেতে পারে যে আর কখনো কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়েও কথা বলেন ডক্টর আব্দুল আলিম। ঐক্যমত ছাড়া কোনো কাজ করতে গেলে সেটা নিয়ে প্রশ্ন উঠবেই। এই জন্যে যদি এই কাজগুলো একান্তই করতে হয় তাহলে সবাইকে এক জায়গায় বসতে হবে, কথা বলতে হবে, ঐক্যমতে আসতে হবে। আলোচনা সমালোচনা যাই হোক না কেন, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় এই নির্বাচন সংস্কার কমিশনের মূল লক্ষ্য। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এই দাবি করেন। সালাউদ্দিন বলেন, বিএনপির পক্ষ থেকে সহায়তা করলে হবে না, সরকারের পক্ষ থেকেও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানান। এরকম আহত রোগীদের দেখে নিজেও খুব মানসিকভাবে আমি ভালো অবস্থায় নেই। হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না।
রাজধানীর গুলশান থেকে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই আসনের সাবেক এমপি হাজি সেলিমের ছেলে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে চকবাজার থানার একটি দল সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে। ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সোলাইমান সেলিমের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের রংপুর বিভাগ থেকে উপদেষ্টা না রাখাকে বৈষম্য দাবি করে ক্ষুব্ধ উত্তরাঞ্চলের ছাত্র জনতা। অবিলম্বে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ সহ সকল বৈষম্য দূর করতে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র জনতা। সকালে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অন্যথায় রংপুরকে অচল করতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। ছাত্র জনতারা বলেন, সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে আঞ্চলিক বৈষম্য দূর করে রংপুর বিভাগকে এগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতায় এখন ভিন্ন। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা দেওয়ার দাবিতে আজ কি কর্মসূচি পালন করছেন রংপুরের ছাত্র জনতা, জানাবেন। উপমা, আপনাকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে। আপনাকে জানিয়ে রাখি যে উপদেষ্টা, যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদে রংপুর এবং রাজশাহী বিভাগের বৃহত্তর উত্তরাঞ্চলে কিন্তু কোনো উপদেষ্টা কিন্তু আসলে এই পরিষদে নাই। সেই উপদেষ্টা নিয়োগের দাবিতে কিন্তু আমরা দেখেছি যে আসলে এই সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু আসলে আঞ্চলিক যে বৈষম্য দূরীকরণের দাবিতে কিন্তু তারা আসলে এই ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছে। তবে আসলেই এখানে যারা আসলে এই দাবিতে যারা অবস্থান কর্মসূচি পালন করছে, আমরা একজনের সাথে কথা বলবো যে আসলে এখানে এই যে আপনাদের বিক্ষোভ, এটি আসলে কদিন চলবে, আপনাদের দাবি কি বলবেন? আমাদের দাবি হচ্ছে উত্তরবঙ্গ থেকে আমরা উপদেষ্টা চাই। আপনারা জানেন যে উপদেষ্টা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের 2টা বিভাগ থেকে, রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা দেওয়া হয়নি। আমরা উপদেষ্টার দাবিতে আজকে এখানে বসেছি। আজকে আমাদের আন্দোলনটা, অবস্থান কর্মসূচি চলবে 1 ঘন্টা, 12টা থেকে 1টা পর্যন্ত। আমাদেরকে যদি আশ্বস্ত করা না হয় তাহলে আমরা সামনে আরো কঠোর আন্দোলনে যাব। এই আবু সাঈদের জন্মভূমি পীরগঞ্জ উপজেলা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যদি উত্তরবঙ্গ থেকে রংপুর বিভাগ থেকে 5 জন উপদেষ্টা দেওয়া না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব সামনে। যেমনটা শুনছিলেন উপমা, যে এখানকার যারা আসলে আন্দোলনকারী, অর্থাৎ বিশেষ করে যে এই যে আঞ্চলিক বৈষম্য দূরীকরণের 3 দফা দাবিতে যে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করছে, তারা যেটি বলছেন যে আবু সাঈদের এই রংপুর থেকে অন্তত যে এই উপদেষ্টা পরিষদে যেন আসলে এই উপদেষ্টা নিয়োগ করা হয়, তেমনটা কিন্তু দাবি করছেন। তবে আমরা দেখেছি যে রংপুর ঢাকা মহাসড়কে কিন্তু তীব্র যানজটও কিন্তু আমরা দেখেছি, এখানে সাধারণ যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে রয়েছে এবং তারা যেটি বলছেন যে তাদের এই দাবি, রংপুর অঞ্চল থেকে যদি কোনো উপদেষ্টা নিয়োগ না হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি পালন করবে, এমনটাই কিন্তু বলছেন। তবে সব মিলে যদি বলি যে রংপুরে আপনি জানেন যে বেশ কদিন ধরে কিন্তু সেখানে আসলে পুরো রংপুর অঞ্চল উত্তাল, সাধারণ ছাত্র জনতা থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে আবু সাঈদের রংপুর, যে আবু সাঈদের আত্মত্যাগের বলে যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যাকে বলি, যে জাতীয় বীরের যে জন্মস্থান রংপুর থেকে কিন্তু কোনো উপদেষ্টা নিয়োগ হয়নি উপদেষ্টা পরিষদে। এই বৈষম্য কিন্তু আসলে উত্তরাঞ্চলের মানুষ এই বৈষম্য থেকে কিন্তু নিরসন চায়। সেই বৈষম্য নিরসনের দাবিতে কিন্তু আসলে তারা এই রংপুর মহাসড়ক, রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা তাদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা কর্মসূচি পালন করছে। এমনটাই ছিল উপমা আজকের এই যে মহাসড়ক অবরোধ করে যে উপদেষ্টা নিয়োগের দাবিতে যে কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলাদেশের সব সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতাকে যথাযথভাবে যেন সম্মান করা হয় তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। সম্প্রতি 184 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি এই কথা বলেন। বেদান্ত প্যাটেল আরও জানান, যুক্তরাষ্ট্র ভিন্ন মতের ও বিরোধীদের সহ সবার মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে সমর্থন করে। মার্কিন দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। We continue to be in discussion with
our partners in Israel about these steps that they've taken, which they took as a result of U.S. intervention, as well as days. Israel has taken a number of steps to address the measure. এক মাস আগে জন্ম নেয় সাজ্জাদ মোল্লার যমজ দুই বোন। তার এক সপ্তাহ পর মারা যান মা। রাজনৈতিক মামলায় কারাবন্দী হন সাজ্জাদের দিনমজুর বাবা জামাল মিয়া। এতে সদ্যজাত দুই বোন সহ 3 বোনকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে সাজ্জাদ। পত্রিকায় প্রকাশিত এই ঘটনা নজরে নিয়ে শিশুদের দেখভাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সমাজসেবা অধিদপ্তর ও গোপালগঞ্জের ডিসিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শতপ্রণোদিত হয়ে আজ এই আদেশ দেন। অফিসকে অবগত করেছেন এবং ওনাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে ডিসি অফিসের অধীনে যেই সমাজসেবা অধিদপ্তর অথবা অফিস রয়েছেন তাদেরকে বলে দিয়ে এই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করে এদের খাবার দাবার থেকে শুরু করে সামগ্রিক ওয়েলফেয়ার এই ব্যবস্থাগুলো যাতে করে এবং কোনোভাবেই যাতে এদের দেখাশোনার এবং এদের জীবনের কোনো স্বার্থহানি অথবা কোনো ক্ষতিকারক কোনো কিছু না ঘটে।